হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ইংলিশ ম্যানিয়া। আজ কিন্তু আমরা অ্যাডজেক্টিভের পরবর্তী যে ক্লাস, সেই ক্লাস নিয়ে হাজির। ডিগ্রি চেঞ্জ আগের দিন তোমাদের অনেকটাই কমপ্লিট করা হয়ে গেছিল, শুধু একটি দুটি পয়েন্ট বলা হয়নি। সেই একটি দুটি পয়েন্ট আমি ক্লাসে বলবো। তার সাথে কিছু অ্যাডজেক্টিভ রিলেটেড বিভিন্ন রকম আমাদের আলোচনা থাকবে আজকের এই ক্লাসে। তো অবশ্যই এই ক্লাসটা তোমরা দেখবে মন দিয়ে, এবং কারোর কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন তো খোলা আছে ইংলিশ ম্যানিয়া, সেখানে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই কন্টেন্টগুলো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয়, কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে ইংলিশ ম্যানিয়াতে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে শেয়ার করো। যারা সিরিয়াস ক্যান্ডিডেট তাদের মধ্যে ছড়িয়ে দিও, ঠিক আছে? তো আজকের ডিসকাশন আমি শুরু করবো। দেখো, বোর্ডে একটা সেন্টেন্স কিন্তু লেখা আছে, সেটা হচ্ছে রমেশ ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রিতা। রমেশ ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান রিতা। দেখো, এই সেন্টেন্সটা কোন ধরনের ডিগ্রি? সবাই তোমরা বলতে পারবে এটা কোন ধরনের ডিগ্রি বলো। এটা কম্পারেটিভ ডিগ্রি। ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্টের কম্পারেটিভ ফর্ম কি হয়? কম্পারেটিভ ডিগ্রি কি হয়? মোর ইন্টেলিজেন্ট। এটা কেন লিখেছি? এটাকে, এই পয়েন্টটাকে তোমাদের বোঝানোর জন্য যে যখন কোনো বাক্যে সাবজেক্ট দুটো থাকবে, অর্থাৎ যখন কোনো বাক্যে পার্টিকুলারলি নির্দিষ্ট করে বলা থাকবে দুটো ব্যক্তির নাম বা দুটো ব্যক্তির মধ্যে তুলনা থাকবে, সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের বাক্যের কখনো সুপারলেটিভ ডিগ্রি করা যায় না, কখনো সেটা সুপারলেটিভ ডিগ্রি হয় না। যেমন এই বাক্যে দেখো, তুলনাটা কার কার মধ্যে আছে? রমেশ নির্দিষ্ট করে বলছে, কিন্তু রমেশের সাথে কার আর একটা ব্যক্তি আমরা পাচ্ছি, সেটা কি? রিতা। এই রিতার জায়গায় কিন্তু হিজ ফ্রেন্ড থাকতে পারতো, হিজ সিস্টার থাকতে পারতো। সেক্ষেত্রেও কিন্তু হিজ ফ্রেন্ড যদি বলা হতো বা হিজ সিস্টার যদি বলা হতো, সেটাও তো দেখো একটা ব্যক্তিকেই বলছে। তো তুলনাটা কিন্তু সেই নির্দিষ্ট করে দুটো ব্যক্তির মধ্যেই থাকছে। বোঝা যাচ্ছে? তো এরকম ক্ষেত্রে এই সেন্টেন্সের কিন্তু কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। বোঝা গেছে? তাহলে কোন ডিগ্রি হয়? পজিটিভ ডিগ্রি হয়। এই ডিগ্রিটাকে তোমরা, তোমাদের যদি চেঞ্জ করতে দেয়, এটার একমাত্র পজিটিভ ডিগ্রি হয়। ঠিক আছে? তো সেই পজিটিভ ডিগ্রি করতে গেলে, সেই পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে গেলে কি করতে হবে? এই যে সেকেন্ড যে পার্সনটা আছে, সেই সেকেন্ড পার্সনটা প্রথমে চলে আসবে। মানে হবে কি? রিতা প্রথমে আসবে। রিতা, তারপর কি হবে? রিতা। বাক্যের মানে কিন্তু একই রকম রাখতে হবে। এখানে বাক্যের মানে কি ছিল? রমেশ রিতার থেকে বেশি ইন্টেলিজেন্ট। তার মানে পজিটিভ ডিগ্রিতে আমরা কি বলবো? যে রিতা রমেশের মতো অতটাও ইন্টেলিজেন্ট নয়, তাই তো? তাহলে রিতা প্রথমে এলো, আর রমেশটা কিন্তু শেষে যাবে। রিতা কি করব? ইজ নট সো ইন্টেলিজেন্ট, নট সো ইন্টেলিজেন্ট। বলো মুখে মুখে, রিতা ইজ নট সো ইন্টেলিজেন্ট। আমরা জানি নট বাক্যের মাঝখানে নট থাকলে কি হয়? অ্যাজ বলবো না। রিতা ইজ নট অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ বলবো না, তার পরিবর্তে কি করবো? রিতা ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ কি করব? রমেশ। বোঝা গেছে? এটার কিন্তু এই পজিটিভ ডিগ্রিতেই চেঞ্জ হবে। বোঝা গেছে? তেমনই পজিটিভ ডিগ্রি যদি তোমাদের দিয়ে দেয়, রিতা ইজ নট সো ইন্টেলিজেন্ট অ্যাজ রমেশ, সেক্ষেত্রেও দেখো তোমাদের ডিগ্রির যে কম্প্যারিজন, সেটা কিন্তু কি আছে? পার্টিকুলারলি বা স্পেসিফিক্যালি কিন্তু বলা আছে দুটো ব্যক্তির মধ্যে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই বাক্যগুলোর কখনো সুপারলেটিভ ডিগ্রি হয় না। বোঝা গেছে? এবং পজিটিভ ডিগ্রিতে যেটা প্রথমে থাকে, সেটা কম্পারেটিভ ডিগ্রিতে লাস্টে চলে যায়। একই রকম ভাবে ভাইস ভার্সা, মানে কম্পারেটিভ ডিগ্রিতেও যেটা প্রথমে থাকে, সেটা পজিটিভ ডিগ্রিতে শেষে চলে যাবে সেই ব্যক্তিটা। ঠিক আছে? ধরো, এই একটি চক, এই একটি চক। ঠিক আছে? তো ধরো বললাম, দিস চক ইজ টলার দ্যান দ্যাট। দিস চক ইজ টলার দ্যান দ্যাট। তুলনাটা কিন্তু দেখো দুটোর মধ্যেই আছে, এই একটা চক আর এই একটা চক। এক্ষেত্রেও কিন্তু দুটো বস্তু হচ্ছে, কিন্তু সংখ্যাটা কটা বোঝাচ্ছে? কম্পারিজন বা সংখ্যাটা কটা আছে? দুটোর মধ্যে আছে। এই দুটো, এই ধরনের ক্ষেত্রে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি হয় না, এবং সেক্ষেত্রে মানে কম্পারেটিভ থাকলে সেটাকে পজিটিভ করতে হয়, পজিটিভ থাকলে সেটাকে কম্পারেটিভ করতে হয়। এই হচ্ছে একটা পয়েন্ট। পরবর্তী পয়েন্টটা তোমরা নোট ডাউন করবে। দেখো, অ্যাডজেক্টিভের বিভিন্ন রকমের যে অ্যাডজেক্টিভ আছে, তাদের যে ব্যবহার আছে এবং তাদের যে পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো কিন্তু আমরা এই ভিডিওতে বা এই ক্লাসে শিখবো। সেরকমই তিনটে বাক্য তোমাদের তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে লেখা আছে। এখানে আমি যে পয়েন্টটা হাইলাইট করতে চাইছি, সেটা হচ্ছে ডিফারেন্সেস। তোমরা খাতায় নোট ডাউন করতে পারো যে লিটিল, এ লিটিল আর দা লিটিল। লিটিল, আমরা জানি লিটিল কি? একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? লিটিল মানেও আমরা জানি কম, ছোট, তাই তো? তো লিটিল, এ লিটিল, দা লিটিল। ঠিক আছে? এই তিনটে পার্থক্য আমরা শিখবো। বোঝা গেছে? ধরো বললাম,
প্রথম বাক্যের দিকে দেখাও, আই হ্যাভ লিটল মানি। আই হ্যাভ লিটল মানি কথাটার মানে কি? তেমনই আই হ্যাভ এ লিটল মানি, দেখো লিটলের আগে একটা আর্টিকেল এ বসিয়ে দিলাম, মানে কিন্তু পাল্টে গেল। তেমনই লিটলের আগে দা আর্টিকেল বসিয়ে দিলাম, সেক্ষেত্রেও কিন্তু বাক্যের মানে পাল্টে গেল। তো এই জায়গাটাই তোমাদের মনে রাখতে হবে। এবং এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো বারবার বিভিন্ন রকম সেন্টেন্স এরর বলো বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু এগুলো এই সেন্সটা তোমরা এটা জানো কিনা সেটা কিন্তু ভীষণভাবে টেস্টেড হয়। ঠিক আছে, আমরা জানি কি লিটল জেনারেলি এমন একটা অ্যাডজেক্টিভ যেটা কিনা আনকাউন্টেবল নাউনের আগে বসে, আনকাউন্টেবল নাউনের আগে বসে লিটল। ঠিক আছে, মানি কিন্তু আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ওয়াটার কিন্তু আনকাউন্টেবল নাউন, এদের আগে কিন্তু লিটল বসবে, আনকাউন্টেবল নাউনের আগে লিটল বসে। ঠিক আছে, তাহলে কাউন্টেবল নাউনের আগে কম সেন্সে কোন অ্যাডজেক্টিভ ইউজ করব? সবসময় মনে রাখবে ফিউ ইউজ করব, ফিউ, এফইডব্লিউ ফিউ। ঠিক আছে, ফিউর আমি ব্যবহারটা তোমাদের দেখাচ্ছি একই রকম, শুধু এবার আমি মানিগুলো বলবো। আই হ্যাভ লিটল মানি, এই কথাটা মানে কি? আই হ্যাভ লিটল মানি মানে হচ্ছে আমার কাছে প্রায় কোনো টাকাই নেই, আমার কাছে প্রায় কোনো টাকাই নেই। বোঝা গেছে? যখন দেখবে যে লিটলের আগে কোনো আর্টিকেল এ বা দা নেই, শুধুমাত্র লিটল বসে আছে, তারপরে একটা আনকাউন্টেবল নাউন বসে আছে, সেখানে লিটলের মানেটা কিন্তু মানে অলমোস্ট ক্লোজ টু জিরো, অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো, অলমোস্ট জিরো। মানে কি আমার কাছে অলমোস্ট জিরো মানি আছে, মানে আমার কাছে প্রায় টাকা নেই বললেই চলে। বোঝা গেছে? দ্বিতীয় বাক্যে আই হ্যাভ এ লিটল মানি, লিটলের আগে একটা আর্টিকেল এ পুট করে দিলাম, সেক্ষেত্রে এই বাক্যটার মানে কি পরিবর্তন হলো? অবশ্যই অনেকটা পরিবর্তন হয়ে গেল। আই হ্যাভ এ লিটল মানি মানে কি আমার কাছে অল্প হলেও টাকা আছে, মানে এখানে নেগেটিভ মিনিং করছিল। আই হ্যাভ লিটল মানি মানে অলমোস্ট এরকম আই হ্যাভ নো মানি, এরকম মিনিং ছিল। কিন্তু আই হ্যাভ এ লিটল মানি মানে আমার কিন্তু অল্প হলেও কিছু টাকা আছে। বোঝা গেছে? তাহলে এ লিটল কথাটার মানে হচ্ছে সাম, টু সাম এক্সটেন্ট, মানে লিটল কোয়ান্টিটি। ঠিক আছে, অল্প হলেও আছে, এ লিটল মানে হচ্ছে অল্প হলেও আছে। ঠিক আছে, ধরো বললাম বালতিটাতে খুব সামান্য জল আছে, বালতিটিতে খুব সামান্য জল আছে, ইংরেজিতে কি বলবো? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বাকেট বলবো, না দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বাকেট? কি বলবো? দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য বাকেট। বোঝা গেছে? দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য বাকেট বললে কিন্তু মিনিংটা অন্যরকম হয়ে যাবে। মিনিংটা কি হবে? বালতিতে প্রায় কোনো জলই নেই, বালতিতে প্রায় কোনো জলই নেই, এরকম মিনিং হয়ে যাচ্ছে, নেই চলে আসছে, নট চলে আসছে, নেগেটিভ। কিন্তু যখনই দেয়ার ইজ এ লিটল বলবো, এ লিটল ওয়াটার ইন দ্য বাকেট মানে কি বালতিতে অল্প হলেও একটু জল আছে। বোঝা গেছে? মানে একটা নেগেটিভ মিনিং করছে, একটা পজিটিভ মিনিং করছে। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তৃতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি কি লিটলের আগে দা বসে আছে, আর্টিকেল দা। আই স্পেন্ট দ্য লিটল মানি আই হ্যাড। আই স্পেন্ট মানে আমি খরচ করেছিলাম, দ্য লিটল মানি, দ্য লিটল মানি মানে কি? দ্য লিটল মানি মানে হচ্ছে সমস্ত টাকাটাই, যেটা কিনা আমার কাছে ছিল। আই হ্যাড দ্য লিটল মানি, আই হ্যাড দ্য লিটল মানি মানে হচ্ছে সমস্তটা, সবটুকু, যেটুকু আমার কাছে ছিল সবটাই আমি খরচ করে ফেলেছি। তাহলে দ্য লিটল কথাটার মানে হচ্ছে এন্টায়ার, হোল, এন্টায়ার, হোল। বোঝা গেছে? অল, সবটুকু। বোঝা গেছে? এই হচ্ছে লিটল, এ লিটল, দ্য লিটলের পার্থক্য। মনে থাকবে। দেখো আবারও কিন্তু তোমরা বোর্ডে তিনটে বাক্য দেখতে পাচ্ছ, তিনটে সেন্টেন্স আমি লিখে রেখেছি। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, বারবার বলছি, কনসেপ্ট ক্লিয়ার রাখবে। এবং এই বিভিন্ন ধরনের পরীক্ষায় কিন্তু তোমাদের এই ধরনের লিটিল, ফিউ, এ লিটিল, দা লিটিল, হ্যাঁ, এগুলোর কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাতে প্রশ্ন বা এর সেন্সটা কিন্তু বারবার তোমাদের টেস্টেড হবে। এবং এইগুলো কিন্তু ডেসক্রিপটিভ ইংলিশেও তোমাদের মাথায় রাখতে হবে। এই গ্রামারটা মেনটেন করে কিন্তু তোমাদের কম্পিটিটিভ ইংলিশে বা সরকারি চাকরি পেতে গেলে যে ধরনের ডেসক্রিপটিভ ইংলিশ লিখতে হয়, সেখানে কিন্তু এই গ্রামারটা মেনটেন করে লিখতে হবে। মনে থাকবে? তো তোমরা আমি কিছুক্ষণ আগে লিটলটা শেখালাম, এখন দেখো বোর্ডে আছে ফিউ, ফিউ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু লিটল নেই। তো ফিউ কেন আমি লিখলাম, কেন আগেরটা লিটল লিখেছিলাম? তো আমি বলেছিলাম যে লিটল আনকাউন্টেবল নাউনের আগে হয়, ফিউ হয় কাউন্টেবল নাউনের আগে। দেখো এই বোর্ডে প্রত্যেকটা বাক্যে, তিনটে বাক্যেই নাউন আছে, ফ্রেন্ড, 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 তাই তো? ফ্রেন্ড কি ধরনের নাউন? অবশ্যই কাউন্টেবল নাউন। এ ফিউ আর দা ফিউ, এই তিনটের আমি তোমাদের পার্থক্য দেখাচ্ছি, যেমনটা লিটল, এ লিটল, দা লিটলের পার্থক্য তোমাদের আগের এক্সাম্পল দেখিয়েছি। দেখো ফিউ, এ ফিউ, দা ফিউ। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ওই আই হ্যাভ লিটল মানি, একই মিনিং। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার কি কোনো বন্ধু আছে? না, প্রায় নেই বললেই চলে। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস মানে আমার প্রায় বন্ধু, কোনো বন্ধু নেই, নেই বললেই চলে। ঠিক আছে, মানে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস যখন ফিউ কোনো আর্টিকেল ছাড়া বাক্যে ইউজ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে, সেক্ষেত্রে কিন্তু ফিউ এর মানেটা হয়ে যাচ্ছে অলমোস্ট জিরো, নাথিং। ঠিক আছে,
তেমনি দ্বিতীয় বাক্যে ওই এ লিটল যে মানেটা আমরা শিখেছি, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস মানে এ ফিউ, ফিউ এর আগে যাই এ চলে এলো এবং কাউন্টেবল নাউন বসে আছে, তার মানে আমার অল্প হলেও কিছু বন্ধু আছে, অল্প হলেও কিছু বন্ধু আছে। বোঝা গেছে? পজিটিভ সেন্স। আই হ্যাভ এ লিটল মানে যেরকম ছিল। তৃতীয় বাক্যে দেখো আই লাভ দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, কথাটার মানে কি? ওই যে দ্য লিটল মানে সেরকমই দ্য ফিউ ফ্রেন্ডস মানে কি? এই বাক্যটার মানে কি? আই লাভ আমি ভালোবাসি, দ্য ফিউ ফ্রেন্ডস মানে সব বন্ধুদেরই, সব কটা বন্ধুকেই, যতগুলো আমার বন্ধু আছে, মানে আমার যে কটা বন্ধু আছে সবাইকে কিন্তু আমি ভালোবাসি। তাহলে দ্য ফিউ কথাটার মানে হচ্ছে ওই দ্য লিটল মানে যেটা ছিল হোল এন্টায়ার, সম্পূর্ণটা সবটুকু, তেমনি দ্য ফিউ কথাটার মানেও কিন্তু সবটুকু। বোঝা গেছে? আর এ ফিউ মানে অল্প, এ ফিউ মানে আছে কিন্তু অল্প। আর ফিউ যখন কোনো আর্টিকেল ছাড়া বসছে এবং পরে কাউন্টেবল নাউন আছে, সেক্ষেত্রে ফিউ এর মানে কি হয়ে যায়? অলমোস্ট জিরো, অলমোস্ট নাথিং। মনে থাকবে? এই হচ্ছে ফিউ আর লিটল এর গল্প। তোমাদের যদি জিজ্ঞাসা করে, ইফ ইউ আর আস্কড যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লিটল অ্যান্ড ফিউ, কি বলবে? লিটল আর ফিউ এর পার্থক্য কি অ্যাডজেক্টিভ হিসাবে? মনে রাখবে, অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ লিটল হয় আনকাউন্টেবল নাউনের আগে, ফিউ হয় কাউন্টেবল নাউনের আগে। ঠিক আছে? এবার লিটল এর গল্প বললাম, লিটল এ লিটল দা লিটল এর পার্থক্য শিখলে, ফিউ এ ফিউ দা ফিউ এই পার্থক্য শিখলে। আজ এইটুকুই, আবার দেখা হবে অ্যাডজেক্টিভের পরবর্তী ক্লাসে। টিল দেন কিপ লার্নিং, অল দ্য বেস্ট। ইংলিশ ম্যানিয়াতে চোখ রাখো।